নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত। তো তোমরা যারা ডব্লিউবিপি, কেপি এবং রাজ্য পঞ্চায়েত পরীক্ষা এছাড়াও কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি, যেখানে কিন্তু আমি নিয়ে এসেছি বাছাই করা নোটভিত্তিক কিছু প্রশ্ন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই কিন্তু আজকের এই ক্লাসটি কিন্তু দেখবে। তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন দেখো, কোনটি ভারতে দুটি রাজ্যের রাজধানী? দেখো, ভারতে রাজ্য রয়েছে কয়টি? 28টি। এমন কোন রাজ্যগুলো রয়েছে যার রাজধানী কি? দুটি রাজ্য রয়েছে কিন্তু রাজধানী একটি। দেখো কোনটি? অপশনগুলো দেখো কি রয়েছে, তিরুবনন্তপুরম, ইটানগর, কাভারাত্তি না চণ্ডীগড়। এর সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে চণ্ডীগড়। কেন চণ্ডীগড় হচ্ছে কোন কোন রাজ্যের রাজধানী? দেখো, পাঞ্জাব, পাঞ্জাব এবং হচ্ছে কি হরিয়ানা, দুটি রাজ্যের একই রাজধানী রয়েছে। ঠিক আছে, পাঞ্জাব আর কি হরিয়ানা। এই যে পাঞ্জাব এবং হরিয়ানার রাজধানী চণ্ডীগড়। এবার দেখো আরও এরকম কি রয়েছে, কোনো রাজ্য রয়েছে কিনা? অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্য, এর রাজধানী কি রয়েছে? হায়দ্রাবাদ। দেখো তাহলে এগুলো যুগ্ম রাজধানী হিসেবে কিন্তু রয়েছে। ঠিক আছে, এবার দেখো ভারতের রাজ্য হচ্ছে 28টি। এবার কেন্দ্রশাসিত অঞ্চল দেখো, এটা কিন্তু একটা আপডেট রয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা বর্তমানে কত রয়েছে ভারতে? 7টি রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে, এবার এই যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর রাজধানী জেনে রাখাটা খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর অনেকগুলোরই রয়েছে কি দুটো করে রাজধানী রয়েছে, মানে গ্রীষ্মকালীন শীতকালীন এগুলো কিন্তু পরীক্ষায় ঘুরে ফিরে আসে। যেমন লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কি? লাদাখ। লাদাখের রাজধানী কি? লেহ। দেখো গ্রীষ্মকালীন রাজধানী লেহ, একেবারে কোন সময়ের সেটা কিন্তু মনে রাখাটা ভাইটাল। লেহ হচ্ছে গ্রীষ্মকালীন রাজধানী আর কার্গিল হচ্ছে কি শীতকালীন রাজধানী। তারপরে দেখো লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি? কাভারাত্তি। পুদুচেরির রাজধানীর নাম কি? পন্ডিচেরি। তারপর জম্মু কাশ্মীরেও কিন্তু দুটি রাজধানী রয়েছে, মনে রাখবে ভালো করে। গ্রীষ্মকালীন রাজধানীটির নাম কি? শ্রীনগর। আর শীতকালীন রাজধানীটার নাম কি? জম্মু। ঠিক আছে, রিলেট করে কিন্তু পড়তে হবে। তারপর দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম কি? পোর্ট ব্লেয়ার। এবং দেখো দাদরা নগর হাভেলি, ঠিক আছে, তার রাজধানীর নাম কি? দমন। বুঝতে পারলে? প্রত্যেকটি রাজধানী কিন্তু জেনে রাখাটা আমাদের পক্ষে কি গুরুত্বপূর্ণ। আচ্ছা, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা বর্তমানে কতগুলো রয়েছে? বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা রয়েছে কিন্তু 8টি। তার মধ্যে দেখো একটি হলো জাতীয় রাজধানী অঞ্চল, সেটি কি? দিল্লি। আর বাকি 7টি কিন্তু রয়েছে, অর্থাৎ সর্বমোট 8টি কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, পশুপতির সিলমোহর পাওয়া গিয়েছে কোথায়, অর্থাৎ কোন সভ্যতায়? দেখো অপশনগুলো কি রয়েছে, হরপ্পা, মহেঞ্জোদারো, মেহেরগড়, কালীবঙ্গানে। সঠিক উত্তর হয়ে যাবে মহেঞ্জোদারো, অর্থাৎ মহেঞ্জোদারো সভ্যতায় কিন্তু কি পাওয়া গিয়েছে? পশুপতির সিলমোহর কিন্তু পাওয়া গিয়েছে। এবার দেখো এই রিলেটেড কিছু কি পয়েন্টস কি রয়েছে, দেখো তামার তৈরি হাতির মূর্তি কোথায় পাওয়া গিয়েছে? দাইমাবাদে কিন্তু পাওয়া গিয়েছে তামার তৈরি হাতির মূর্তি। এবার কোথায় শস্যাগার পাওয়া গিয়েছে? হরপ্পা এবং মহেঞ্জোদারো উভয় সভ্যতায় কিন্তু শস্যাগারের উল্লেখ রয়েছে। তবে দেখো ব্রোঞ্জে খোদাই করা নারী মূর্তি কোথায় পাওয়া গিয়েছে? কোন সভ্যতায়? মহেঞ্জোদারো সভ্যতায় কিন্তু পাওয়া গিয়েছে। দুর্গের বাইরের শস্যাগারের উল্লেখ রয়েছে কোন সভ্যতায়? হরপ্পা সভ্যতায়। তামার তৈরি ষাঁড়ের মূর্তির কথা রয়েছে কোথায়? কালীবঙ্গান সভ্যতায়। সমাধিক্ষেত্র বা কবরখানা রয়েছে হরপ্পা এবং লোথাল উভয় সভ্যতায় কিন্তু রয়েছে। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার।
যদি আমাদের কাছে প্রস্তুতি নাও 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। তারপর দেখো ব্রোঞ্জের সারমূর্তি পাওয়া যায় কোথায়? দাইমাবাদে। পরবর্তী প্রশ্নে যাব, সুলতানি যুগের সরকারি ভাষা কী ছিল? সুলতানি যুগের সরকারি ভাষা কী ছিল? দেখো সুলতানি যুগের সরকারি ভাষা ছিল কি বলা আছে? ফার্সি, আরবি, উর্দু, হিন্দি। সঠিক উত্তর হয়ে যাবে কি? ফার্সি। অর্থাৎ সুলতানি যুগ, সুলতানি পিরিয়ডে ফার্সি ভাষা ছিল সরকারি ভাষা। এবার দেখো সুলতানি যুগের, ভেরি মাচ ইম্পর্টেন্ট কিন্তু, সুলতানি যুগের আকবর কাকে বলা হয়ে থাকে? সুলতানি যুগের আকবর কিন্তু বলা হয়ে থাকে ফিরোজ শাহ তুগলককে। তুগলক বংশের একজন শাসক ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হয়। তবে দেখো বাংলার এই রিলেটেড, বাংলার আকবর কাকে বলা হয়? হুসেন শাহকে বাংলার আকবর বলা হয়। তারপর কাশ্মীরের আকবর কাকে বলা হয়? ভেরি মাচ ইম্পর্টেন্ট, জয়নাল আবেদিনকে কিন্তু কাশ্মীরের আকবর বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, আকবরনামা গ্রন্থটি রচনা করেছেন কে? আকবরনামা গ্রন্থটি কিন্তু রচনা করেছেন আবুল ফজল। আবুল ফজল আকবরের সময়কার, তিনি কিন্তু আকবরনামা গ্রন্থটি রচনা করেছেন। এবার দেখো এই যে আব্দুল রহিম খান, ঠিক আছে, তিনি বাবরনামা অর্থাৎ বাবর সম্পর্কিত বাবরনামা গ্রন্থ কিন্তু রচনা করেছেন কোন ভাষায়? তুর্কি ভাষায়। ঠিক আছে, এবং তাকে কিন্তু এই বাবরনামা গ্রন্থ রচনা করার পর তাকে খানা এ খানা উপাধিও কিন্তু দেওয়া হয়েছে। কোথা থেকে? আকবরের তরফ থেকে। পরবর্তী দেখো কি রয়েছে, বীরবল। বীরবল কিন্তু আকবরের রাজসভায় কি? রাজসভার একজন নবরত্নের মধ্যে কিন্তু একজন ছিলেন কে? বীরবল। বীরবলের আসল নাম কি? বহু পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি এসেছে, বীরবলের আসল নাম কি? বীরবলের আসল নাম কিন্তু মহেশ দাস। তিনি আকবরের বন্ধু এবং একজন বিদূষক ছিলেন। তবে দেখো ফৌজি আবুল লীলাবতী নামে ফার্সি ভাষায় একটি গ্রন্থ রচনা করে। গ্রন্থটার নাম কি? লীলাবতী। কে রচনা করেছেন? ফৌজি আবুল। তারপর দেখো মোল্লা দা পিয়াজা মুঘল সাম্রাজ্যের একজন প্রধান উপদেষ্টা ছিলেন। কি নাম? মোল্লা দা পিয়াজা। তারপর দেখো রাজা মান সিং হলদিঘাট ও আফগানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং তিনি কিন্তু আকবরের সেনাপতি ছিলেন। কি নাম? রাজা মান সিং। কোন কোন যুদ্ধ? হলদিঘাট এর যুদ্ধ। পরবর্তী দেখো ফকির আজি আকবরের প্রধান উপদেশদাতা এবং একজন সুফিবাদী ছিলেন কিন্তু। তানসেন আকবরের নবরত্নের মধ্যে দেখো তানসেন আকবরের দরবারে একজন সঙ্গীতজ্ঞ ছিলেন। তাকে সঙ্গীত সম্রাটও কিন্তু বলা হয়ে থাকে। তবে দেখো টোডরমল কে ছিলেন? পরীক্ষায় আসা প্রশ্ন। টোডরমল ছিলেন আকবরের রাজসভায় ভূমি রাজস্ব ব্যবস্থার একজন প্রবর্তক। আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম লেগুন কোনটি? ভারতের বৃহত্তম লেগুনের নাম কি? ভারতের বৃহত্তম লেগুনের নাম হয়ে যাবে চিল্কা। চিল্কা হ্রদ নাম শুনেছো প্রত্যেকে? এটা হচ্ছে ভারতের বৃহত্তম কি? লেগুন। এবার দেখো এই রিলেটেড কি পয়েন্টসে কি রয়েছে, ভেরি মাচ ইম্পর্টেন্ট। দেখো পুলিকট হ্রদ কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু প্রদেশে কিন্তু অবস্থিত। মানে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু রাজ্যে উভয়ের মধ্যে কিন্তু পড়েছে এই পুলিকট হ্রদটি। এটি কিন্তু ভারতের দ্বিতীয় বৃহত্তম লেগুন। প্রথম বৃহত্তম আমরা জেনেছি চিল্কা হ্রদ, দ্বিতীয় বৃহত্তম কি তাহলে? পুলিকট। এবার দেখো আরও কিছু হ্রদ। পেন্নার হ্রদ কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত। নিজামপত্তনম অন্ধ্রপ্রদেশে অবস্থিত। মটুকাদু কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। মান্নার উপসাগর কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। মুথুপেট তামিলনাড়ুতে অবস্থিত। ভেম্বানাথ কয়াল কোথায় রয়েছে? এটা রয়েছে কেরালায়। এটা কিন্তু ভারতের দীর্ঘতম লেগুন। এই তারপরে দেখো অষ্টমুদি কোথায় রয়েছে? কেরালাতে। পারাভুর কোথায় রয়েছে? কেরালাতে। ইট্টিকুলাম রয়েছে কোথায়? কেরালাতে। মরুকুমপুঝা এটিও কিন্তু কেরালাতে রয়েছে। তারপরে ভেলি কেরালা, তালাবাড়ি রয়েছে কর্ণাটকে। মুম্বাইয়ে রয়েছে লেগুন, সেটা মহারাষ্ট্র রাজ্যে কিন্তু অবস্থিত। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির প্রথম চেয়ারম্যান কে ছিল? ভারতীয় সংবিধান যখন ঘোষিত হয় সেই সময় খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? দেখো অপশনগুলো কি রয়েছে, রাজেন্দ্র প্রসাদ, বি আর আম্বেদকর, জে ভীমা ভালাম্বর, এস এন ব্যানার্জি। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ডক্টর বি আর আম্বেদকর, তিনি খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। এই যে সংবিধান যখন গঠন হলো সেই সময় স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছিল। চেয়ারম্যান কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ছিলেন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরে দেখো কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটি বা ইউনিয়ন পাওয়ার্স কমিটি, সেখানে কে সভাপতিত্ব করেছিলেন? চেয়ারম্যান কে ছিলেন? পণ্ডিত জওহরলাল নেহরু। মৌলিক অধিকার সংক্রান্ত কমিটির চেয়ারম্যান কে ছিলেন? জে বি কৃপালিনী। তারপর দেখো জাতীয় পতাকা সম্পর্কিত অ্যাডহক কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ।
পরবর্তী প্রশ্ন দেখো, লাল বিপ্লবের জনক কাকে বলা হয়ে থাকে? লাল বিপ্লবের জনক দেখো এম এস স্বামীনাথন, ভার্গিস কুরিয়েন, বিশাল তিওয়ারি না দুর্গেশ প্যাটেল? লাল বিপ্লবের জনক হচ্ছে বিশাল তিওয়ারি। মাংস উৎপাদন, টমেটো, তাই না, এর সঙ্গে যুক্ত লাল বিপ্লব। লাল বিপ্লবের জনক হচ্ছে বিশাল তিওয়ারি। তারপর দেখো সবুজ বিপ্লব, সবুজ বিপ্লব বা গ্রিন রিভলিউশনের জনককে? ঠিক আছে, সবুজ বিপ্লব বা গ্রিন রিভলিউশনের জনক হচ্ছে এম এস স্বামীনাথন। এম এস স্বামীনাথন। এটা কোন ক্ষেত্রে যুক্ত? দেখো খাদ্যশস্য উৎপাদনের ক্ষেত্রে যুক্ত। শ্বেত বিপ্লব বা অপারেশন ফ্লাড কোন বিষয়ের সঙ্গে যুক্ত? দুগ্ধ বা দুগ্ধজাত দ্রব্যের সঙ্গে যুক্ত। নীল বিপ্লব বা ব্লু রিভলিউশন কিসের সঙ্গে যুক্ত? মৎস্য উৎপাদন। সোনালী বিপ্লব, সোনালী বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? বা গোল্ডেন রিভলিউশন উদ্যান পালন, ফল উৎপাদন এবং মধু উৎপাদনের সঙ্গে যুক্ত। রূপলী বিপ্লব ডিম উৎপাদন। কালো বিপ্লব খনিজ তেল, কয়লা উৎপাদন। হলুদ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? দেখো তৈলবীজ উৎপাদন। তারপরে পেঁয়াজ উৎপাদন বা চিংড়ি উৎপাদন কোন বিপ্লবের সঙ্গে যুক্ত? গোলাপি বিপ্লবের সঙ্গে যুক্ত। ধূসর বিপ্লব সার উৎপাদনের সঙ্গে কিন্তু যুক্ত। আচ্ছা, বাদামি বিপ্লব বা ব্রাউন রিভলিউশন কিসের সঙ্গে যুক্ত? দেখো চামড়া, কোকো, অচিরাচরিত শক্তি। অনেকগুলো ক্ষেত্র রয়েছে কিন্তু দেখো, চামড়া, কোকো, অচিরাচরিত শক্তির ক্ষেত্রে কিন্তু বাদামি বিপ্লব যুক্ত। তারপরে দেখো এই যে লাল বিপ্লব, মাংস বা টমেটো উৎপাদন, রেড রিভলিউশন। পরবর্তী প্রশ্ন, গুগলের আবিষ্কর্তা কে? গুগল এর আবিষ্কর্তা কে? দেখো অপশনগুলো, মার্ক জুকারবার্গ, ল্যারি পেজ, সার্জেবিন, ডেভিড ফিলো না অ্যালেন ব্লু? গুগলের আবিষ্কর্তা হয়ে যাবে ল্যারি পেজ এবং সার্জেবিন, উভয়ই কিন্তু গুগলের আবিষ্কর্তা। এবার দেখো এ রিলেটেড আরও কিছু বিভিন্ন অ্যাপস যেগুলো রয়েছে তার আবিষ্কর্তাগুলো কে কে? ফেসবুকের আবিষ্কর্তাকে মার্ক জুকারবার্গ। হোয়াটসঅ্যাপ ব্রাউন অ্যাটকান অ্যান্ড জ্যান কিউম। ইয়াহুর আবিষ্কর্তাকে ডেভিড ফলো এবং জেরি ইয়াং। ল্যাংকুইন এর আবিষ্কর্তাকে বেড হ্যাপমেল এবং অ্যালেন ব্লু। আর টুইটারের আবিষ্কর্তা দেখো জ্যাক ডোরসি। ইমেলের আবিষ্কর্তা রে টম্বিলিনসন। উইকিপিডিয়ারকে জিমি ওয়েলস। স্কাইপের হচ্ছে নিকোলাস জেনস্টম। ইবিওর হচ্ছে আশিস কেশব। ইউটিউব চ্যানেলের দেখো আবিষ্কর্তাকে চ্যাড হারলে এবং স্টিভ চেন। এবং ইনস্টাগ্রামের আবিষ্কর্তা হচ্ছে কেভিন সিস্টেম অ্যান্ড মাইক রিজার। ভিটামিন বি1 বা থিয়ামিন এর অভাবজনিত রোগ হয়ে থাকে, সেই অভাবজনিত রোগটার নাম কি? দেখো অভাবজনিত রোগটির নাম হচ্ছে বেরি। কোন ভিটামিনের অভাবে? ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্গত বি1 এর অভাবজনিত এটি রোগ। এবার দেখো এই রিলেটেড ভিটামিন এ রাসায়নিক নাম কি? রেটিনল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফিরল। ভিটামিন ডি এর অভাবজনিত রোগ হয়ে থাকে রিকেট রোগ। এবার রিকেট রোগকে প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে কোন ফ্যাক্টরের? দেখো প্যান্টিরেকাটিক ফ্যাক্টর। এবার দেখো ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। এবং অপর আরেকটি নাম রয়েছে অ্যান্টি স্টেরিলিটি ফ্যাক্টর। তারপরে দেখো ভিটামিন কে এর রাসায়নিক নাম কিন্তু দুটো রয়েছে, এক হচ্ছে K1 এর ক্ষেত্রে ফাইলোকুইনন, K2 এর ক্ষেত্রে হচ্ছে আসিম্যানাকুইন অ্যান্টি হেমোরেজিক ফ্যাক্টর। এবং দেখো বি1 এর রাসায়নিক নাম কি? থিয়ামিন। বি2 এর রাসায়নিক নাম কি? রাইবোফ্লাভিন। বি3 এর নিয়াসিন। বি5 এর হচ্ছে প্যান্থোথেনিক অ্যাসিড। বি6 এর হচ্ছে পাইরোডক্সিন। বি7 এর কি? বায়োটিন। বি9 এর ফলিক অ্যাসিড এবং বি12 এর হচ্ছে সায়ানোকোবালামিন। দেখো আমরা একসঙ্গে ভিটামিন বি এ যাবতীয় রাসায়নিক নামগুলো কিন্তু জেনে রাখলাম। এবার এই রিলেটেড যদি পরীক্ষায় যে কোনো একটা প্রশ্ন আসে আমরা অবশ্যই কী করতে পারবো? উত্তর করতে পারবো। পরবর্তী দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন, পানীয় জলের প্রশমিত পিএইচ এর মান কত? দেখো অপশনগুলোতে কি রয়েছে, আমরা অপশন দেখে অবশ্যই উত্তর করব কিন্তু এক্ষেত্রে। হ্যাঁ, 7-এর কম রয়েছে, 7-এর বেশি, 7 6.5। সঠিক উত্তর হয়ে যাবে কি? 7। প্রশমিত মাত্রা যেহেতু বলেছে 7। এবার দেখো এই রিলেটেড বৃষ্টির জলের পিএইচ এর মান কত? এটা হচ্ছে সর্বাধিক মাত্রা। হ্যাঁ, কত রয়েছে? 5.6। লেবুর রস, টক জাতীয় ফলের রসের ক্ষেত্রে 2.2 থেকে 2.4। সমুদ্রের জলের পিএইচ কত রয়েছে? দেখো 7.5। গরুর দুধে রয়েছে 6.4 থেকে 6.6। এবং মানুষের রক্ত, ভেরি মাস ইম্পর্টেন্ট কিন্তু, মানুষের রক্তে পিএইচ এর মান কত রয়েছে? 7.4। মানুষের মূত্রতে কত রয়েছে? 5.8। পরবর্তী প্রশ্ন দেখো, রণথম্বর ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত এই ব্যাঘ্র প্রকল্পটি? মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান না মহারাষ্ট্র? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু রাজস্থান রাজ্যে এই ব্যাঘ্র প্রকল্পটি কিন্তু অবস্থিত। এবার দেখো এ রিলেটেড আরও কিছু রাজ্য এবং সেই জায়গায় যে ব্যাঘ্র প্রকল্পগুলো রয়েছে প্রত্যেকটি নাম কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে। নামদফা
ব্যাঘ্র প্রকল্প কোথায় রয়েছে দেখো, অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। নাগার্জুন সাগর অন্ধ্রপ্রদেশে। কাজিরাঙ্গা কোথায় রয়েছে, অসমে। মানস রয়েছে অসমে। বাল্মীকি বিহারে। ইন্দ্রাবতী ছত্তিশগড়ে। পালাওমো ঝাড়খণ্ডে। করবেট পার্ক ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে, উত্তরাখণ্ডে, এবং এটি কিন্তু বৃহত্তম। তারপরে দেখো বক্সা কোথায় রয়েছে, পশ্চিমবঙ্গে। সিমলিপাল কোথায় রয়েছে, উড়িষ্যাতে। রণথম্বর আমরা একটু পড়লাম রাজস্থানে। পেঞ্চ কোথায় রয়েছে দেখো, পেঞ্চ মধ্যপ্রদেশে। সাতপুরা কোথায় রয়েছে, মধ্যপ্রদেশে। এবং কানহাও কিন্তু মধ্যপ্রদেশে রয়েছে। এটি প্রত্যেকটি কিন্তু ব্যাঘ্র প্রকল্প, প্রত্যেকটি রাজ্যের ব্যাঘ্র প্রকল্প জেনে রাখলাম। যে কোনোটা আসুক না কেন আমরা জেনে রাখলে অবশ্যই কিন্তু উত্তর করতে পারবো। পরবর্তী প্রশ্ন দেখো, তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব আবিষ্কার কে করেছে? তড়িৎ চৌম্বকীয় তত্ত্বের আবিষ্কারককে? অপশনগুলো দেখো কি রয়েছে, বেকারেল, রনজেন্ট, অ্যাম্পিয়ার না মাইকেল ফ্যারাডে? সঠিক উত্তর হয়ে যাবে মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে বিজ্ঞানী, তিনি কিন্তু তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব কিন্তু আবিষ্কার করেছে। এবার দেখো আরও কিছু আবিষ্কারক। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, এর আবিষ্কারককে? ওরস্টেড। তেজস্ক্রিয়তার আবিষ্কারককে? পরীক্ষা আসা প্রশ্ন কিন্তু, ভেরি মাচ ইম্পর্টেন্ট। বেকারেল কি আবিষ্কার করেছে? তেজস্ক্রিয়তা। এক্স রশ্মির আবিষ্কর্তাকে? রন্টজেন। প্লবতার ধারণা কে দিয়েছে দেখো, প্লবতার ধারণা বা পরিমাপ সংক্রান্ত ধারণা দিয়েছে কে? বিজ্ঞানী আর্কিমিডিস। তারপর দেখো তড়িৎ চৌম্বকীয় তত্ত্বের আবিষ্কারক অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ চৌম্বকীয় তত্ত্বের আবিষ্কারক। তারপর থিওরি অফ থার্মাল আয়নাইজেশন কে আবিষ্কার করেছে? বাঙালি বিজ্ঞানী মেঘনাদ সাহা, ইম্পর্টেন্ট কিন্তু। আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রের আবিষ্কারককে? বিজ্ঞানী স্নেল। স্থির তড়িতের সূত্রের আবিষ্কারককে? বিজ্ঞানী কুলম্বো। ব্যারোমিটারের আবিষ্কারককে? টরিসেলি। বেতার যন্ত্রের আবিষ্কারক? মার্কনি। স্টিম ইঞ্জিনের আবিষ্কারককে? জেমস ওয়াট। বৈদ্যুতিক বাতির আবিষ্কারক? টমাস আলফা এডিসন। তড়িৎ কোষের আবিষ্কারককে? আলেকজান্দ্র ভোল্টা। প্রত্যেকটি আবিষ্কারক কিন্তু মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট কিন্তু। তারপরে দেখো পূর্ব ভারতের, পরবর্তী প্রশ্ন, পূর্ব ভারতের প্রধান নদীর নাম কি? পূর্ব ভারতের প্রধান নদী অপশনগুলো দেখো, কাবেরী রয়েছে, কৃষ্ণা রয়েছে, গোদাবরী রয়েছে, মহানদী রয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে মহানদী। পূর্ব ভারতের প্রধান নদীর নাম হচ্ছে কি? মহানদী। এবার দেখো এই যে মহানদী নদীটি, এইটি এর দৈর্ঘ্য কত রয়েছে দেখো, দৈর্ঘ্য রয়েছে মোটামুটি 858 কিমি। কোন কোন রাজ্যের উপর দিয়ে বয়ে গেছে দেখো, ছত্তিশগড়ের রায়পুর জেলার সিহোয়া পাহাড় থেকে মহানদীর উদ্ভব হয়েছে। পরবর্তী সময়ে নদীটি উড়িষ্যা এবং ছত্তিশগড় রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং সবশেষে কোথায় গিয়ে মিশেছে? বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। অর্থাৎ দুটি রাজ্যের মধ্য দিয়ে কিন্তু এর প্রবাহ পথ। এবার দেখো আরও কিছু নদী, বিশেষ করে নদী রয়েছে এবং নদীর উপনদীগুলো। পরীক্ষায় আসে, ঘুরে ফিরে প্রশ্ন আসে নদী থেকে, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসেছে, জোর দিয়ে বলছি। গঙ্গা নদীর দেখো, গঙ্গা ভারতের প্রধানতম নদী, দীর্ঘতম নদী। এই গঙ্গা নদীর উপনদীগুলো কি রয়েছে? প্রত্যেকটি নাম মনে রাখবো, যমুনা, ঘরগড়া, কোশি, গণ্ডক, রামগঙ্গা। যমুনা নদীর উপনদীগুলো কি রয়েছে আবার? বেতোয়া, কেন, হিন্দন, টোন্স। সিন্ধু নদীর উপনদী, সপ্ত সিন্ধু উপনদী আমরা পড়েছি, বিপাশা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু, বিপাশা, সায়ক, আর হচ্ছে গিলগিট। তারপরে দেখো গোদাবরী নদীর উপনদীগুলির নাম কি? ইন্দ্রাবতী, মঞ্জিরা, বিন্দুসারা, সরবরী। কৃষ্ণা নদীর উপনদী? তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা, ভীমা আর কয়না। কাবেরী নদীর উপনদী কি? ভবানী, কাবিনী, হেমাবতী, সিমলা। নর্মদা নদীর উপনদীগুলো কি রয়েছে দেখো, অমরাবতী, বাঙ্গের, তায়া, বর্নার, হেলন, অরসাং। ব্রহ্মপুত্র নদী, অখণ্ড ভারতের বৃহত্তম নদী ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রের উপনদীগুলো কি রয়েছে দেখো, তিস্তা, দিবং, ধানসিঁড়ি, ধরলা, মানস, বুড়িদিহিং, জিয়া। যে কোনো নাম কিন্তু উপনদী একটা তুলে দিয়ে প্রশ্ন আসতে পারে। মনে করলো দিয়ে দিল তিস্তা নদীটি কোন নদীর উপনদী, তখন কিন্তু আমার 4টা নাম অপশন থেকে খুঁজে বার করতে হবে। তাই জন্য বলছি হ্যাঁ, নামগুলো কিন্তু যতটা সম্ভব মনে রাখার চেষ্টা করতে হবে। তারপর দেখো এই যে দামোদর, পশ্চিমবঙ্গের দুঃখ নদ বলা হয়। দামোদরের উপনদী কি? বরাকর, কোনার, উশ্রী, বোকারো। পরবর্তী প্রশ্ন, আইনের সমান সংরক্ষণ। আইনের ক্ষেত্রে সকলেই সমান, এই যে সংরক্ষণ রীতিটি, এটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতবর্ষের সংবিধান হচ্ছে বিশ্বের মধ্যে সর্ববৃহত্তম সংবিধান। এবার অন্যান্য দেশের সংবিধানের কোনো কোনো বিষয় কিন্তু ভারতীয় সংবিধানে নেওয়া হয়েছে। এবার দেখো আইনের ক্ষেত্রে যে সমান অধিকার, এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? দেখো অপশন কি রয়েছে, ব্রিটেনের সংবিধান, আমেরিকার সংবিধান, সুইজারল্যান্ডের সংবিধান না চীনের সংবিধান? সঠিক উত্তর হচ্ছে আমেরিকা। আমেরিকার সংবিধান থেকে আইনের দৃষ্টিতে সকলে যে সমান, এই ধারণাটা কিন্তু নেওয়া হয়েছে। এবার দেখো এই রিলেটেড আরও অনেক কিছুই নেওয়া হয়েছে, বিভিন্ন রাষ্ট্রের থেকে কিন্তু নেওয়া হয়েছে বিভিন্ন ধারণা। প্রত্যেকটি ধারণা কিন্তু আমাদের কি মনে রাখাটা অবশ্যই দরকার। দেখো ক্যাবিনেট যে রয়েছে, মন্ত্রিসভা, এই ক্যাবিনেট সিস্টেম, এটা কিন্তু ব্রিটিশ থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ
ইংল্যান্ড থেকে। তবে দেখো পার্লামেন্টারি শাসন ব্যবস্থাটা কোথা থেকে নেওয়া হয়েছে? গ্রেট ব্রিটেন। ঠিক আছে, রাষ্ট্রপতি যে পদাধিকার বলে, রাষ্ট্রপতির যে ক্ষমতা বা অধিকার, সেটা কিন্তু আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। তবে সংবিধানে যে প্রস্তাবনা রয়েছে, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। নির্দেশমূলক নীতি রয়েছে, নির্দেশমূলক নীতি কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রীতি নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। নির্বাচন ব্যবস্থা, এই যে নির্বাচন রয়েছে, নির্বাচন ব্যবস্থা বা পদ্ধতি কি অনুযায়ী হবে, সেটা কানাডা থেকে নেওয়া হয়েছে। মৌলিক কর্তব্য রয়েছে কয়টি বর্তমানে? 11টি। এবার এই মৌলিক কর্তব্যের ধারণা নেওয়া হয়েছে রাশিয়া থেকে। তবে দেখো এই যে জরুরি অবস্থা রয়েছে, আর্থিক জরুরি অবস্থা, শিল্প সংকট, ত্রাণ আইন, কোথা থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে ধারণা, বিচার ব্যবস্থা, এটাও নেওয়া হয়েছে কোথায়? মার্কিন রাষ্ট্র থেকে। তবে এই যে মৌলিক অধিকার, 6টি মৌলিক অধিকার রয়েছে, মার্কিন শাসন ব্যবস্থা থেকে নেওয়া হয়েছে। বিচার ব্যবস্থা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। যুগ্ম তালিকা, সংবিধানের যুগ্ম তালিকার উল্লেখ রয়েছে, সেখানে অস্ট্রেলিয়া থেকে কিন্তু নেওয়া হয়েছে। লোকসভার স্পিকার পদ, কি লোকসভার প্রতিনিধিত্ব যিনি করেন, লোকসভার স্পিকার, এটাও নেওয়া হয়েছে ব্রিটিশ থেকে। তবে দেখো এক নাগরিকত্ব ব্যবস্থা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। জরুরি অবস্থায় অধিকারহীনতা, জরুরি অবস্থায় অধিকার যে থাকবে না, সেটা হচ্ছে জার্মানির, অর্থাৎ গণতান্ত্রিক মানুষের যে অধিকার থাকবে না, সেটা জার্মানি থেকে নেওয়া হয়েছে। তবে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা যে বন্টন করা হয়, ঠিক আছে, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? কানাডা থেকে। বিধানসভার স্পিকার পদ রয়েছে প্রতিটি রাজ্যের, ব্রিটিশ কমন্স সভা থেকে নেওয়া হয়েছে। রাজ্যসভার সভাপতি নির্বাচিত হয়ে থাকে, মার্কিন সংবিধান থেকে নেওয়া হয়েছে। রাজস্ব ব্যবস্থা ইউএসএ থেকে নেওয়া হয়েছে। কেন্দ্রের রেসিডারি ক্ষমতা নেওয়া হয়েছে কোথা থেকে? কানাডা থেকে। রাজ্যসভার প্রতিনিধি নির্বাচন করা হয়ে থাকে, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে। এবং অবশিষ্ট ক্ষমতা, সেটাও কিন্তু কানাডার সংবিধান থেকে রয়েছে। তো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, যে কোনোটা, একেবারে জোর দিয়ে বলছি, যে কোনো প্রশ্ন আসুক সংবিধান রিলেটেড, বিশেষ করে কোন ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে, প্রত্যেকটা নাম এখান থেকে যদি পড়ে রাখি, জেনে রাখি, কোনো পরীক্ষায় প্রশ্ন কিন্তু মিস যাবে না। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, সাহিত্যে নোবেল পুরস্কার প্রথম কে পেয়েছেন? সাহিত্য ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রথম কে পেয়েছেন? দেখো, অ্যালবার্ট ক্যামাস, আর্নেস্ট হেমিংওয়ে, নাট হামসন, না রেনে সুলি পুদ্রমে? এটা পেয়েছে রেনে সুলি পুদ্রমে প্রথম। ঠিক আছে, বিদেশি অবশ্যই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, বর্তমানে ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কয়টি? ইম্পর্টেন্ট, ভেরি গুড কোশ্চেন। দেখো, বর্তমানে ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা রয়েছে কয়টি? 18টি কিন্তু রয়েছে। অপশন ডি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। এবার দেখো, এই যে বায়োস্ফিয়ার রিজার্ভ, এই বায়োস্ফিয়ার রিজার্ভের ক্ষেত্রে কিন্তু জোন ভিত্তিক আলাদা কিন্তু ভাগ রয়েছে। তার মধ্যে দেখো 3টি জোন আছে। কয়টি জোন আছে? 3টি জোন। এই 3টি জোন কি? এক হলো কোর জোন, বাফার জোন, আর হচ্ছে ট্রানজিশন জোন। কোর জোনের বাইরে হচ্ছে বাফার জোনের বাইরে হচ্ছে কি? ট্রানজিশন জোন বা এরিয়া। এবার দেখো, বিভিন্ন যে রাজ্য রয়েছে এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে, সেখানে বিভিন্ন বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত যে রয়েছে, ঠিক আছে, সেগুলো আমরা একটু জেনে নিব। দেখো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কি রয়েছে? গ্রেট নিকোবর। অন্ধ্রপ্রদেশে রয়েছে কি? দেখো, চালাম হিলস। অরুণাচল প্রদেশে দেহাং দেবাং। অসমে রয়েছে কি? মানস। গুজরাটে রয়েছে কচ্ছ। হিমাচল প্রদেশে হচ্ছে কি? কোল্ড ডেজার্ট। জম্মু কাশ্মীরে গুলমার্গ। কেরলে রয়েছে কি? নীলগিরি। পশ্চিমবঙ্গে কি? সুন্দরবন। প্রত্যেকটা নাম কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর পূর্ব রেলের কিন্তু অনেকগুলো জোন আছে, ঠিক আছে। দেখো, উত্তর পূর্ব ভারতের রেলের সদর দপ্তর কোথায় রয়েছে? অপশনগুলো দেখো, গোরক্ষপুর, দিল্লি, এলাহাবাদ, কলকাতা। এই সমস্ত প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রতিটি অপশন কিন্তু দেখে তবেই উত্তর করবে, কেননা রেলের জোন কিন্তু অনেক রয়েছে, তাই কিন্তু অনেক সময় গুলিয়ে যেতে পারে। তাহলে দেখো, সঠিক উত্তর হয়ে যাবে কি? গোরক্ষপুর। উত্তরপ্রদেশের গোরক্ষপুর হচ্ছে উত্তর পূর্ব ভারতের রেলের সদর দপ্তর। এই রিলেটেড দেখো, আরও কিছু রেলের সদর দপ্তর আমরা জেনে নেব। মধ্য রেলপথের সদর দপ্তর কি রয়েছে? দেখো, মুম্বাই। পূর্ব মধ্য রেলপথ হাজিপুর। পূর্ব উপকূল রেলপথ ভুবনেশ্বর। দেখো, ঘুরে ফিরে প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে আসছে, ঠিক আছে, তাই কিন্তু জোর দিয়ে, বিশেষ করে খুব নজর দিয়ে আমাকে পড়তে হবে। পূর্ব রেলের সদর দপ্তর কলকাতা। উত্তর মধ্য রেলের সদর দপ্তর কি? এলাহাবাদ। উত্তর পশ্চিম এর জয়পুর। উত্তর পূর্ব সীমান্তের কি? গুয়াহাটি। দেখো, উত্তর পূর্ব সীমান্ত বলেছে, আর আমরা প্রশ্নটা কি বললাম? উত্তর পূর্ব কিন্তু। তবে দেখো, উত্তর রেলওয়ে কি? দিল্লি। দক্ষিণ মধ্য রেলের সেকেন্দ্রাবাদ। দক্ষিণ পূর্ব মধ্য রেলের কি রয়েছে? বিলাসপুর। দক্ষিণ পূর্ব রেলের কলকাতা। দক্ষিণ পশ্চিম রেলের রয়েছে কি? হুবলি।
দক্ষিণের রেল ব্যবস্থার সদর দপ্তর রয়েছে চেন্নাই, পশ্চিম মধ্যে রয়েছে জব্বলপুর এবং পশ্চিম রেলওয়ের রয়েছে মুম্বাই। প্রত্যেকটি নাম কিন্তু মনে রাখা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন। তোমরা যারা আজকের এই ক্লাসের পিডিএফ পেতে চাও তারা টেলিগ্রামে জয়েন করে নেবে। আর এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা তোমরা ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, গুরুত্ব দিয়ে বলছি, ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নেবে। খুব তাড়াতাড়ি, স্বল্প সময়, যতটা তাড়াতাড়ি সম্ভব কিন্তু অবশ্যই করবে। প্রত্যেককে থ্যাংক ইউ।